Welcome to my channel সুকান্ত's টিউটোরিয়ালস। আজ আমরা ক্লাস 11-এর একটা টেক্সট পড়ব। 11-এর শেষ পোয়েম, যেটা লাস্ট পোয়েম ডে ব্রেক, সেটা পড়ব। এটা যেহেতু 11-এর ফাইনাল এক্সামে আসে এবং অন্য পোয়েমগুলোর তুলনায় এটা একটু সিম্পল, ইজি, তাই এটা নিয়ে আমরা আলোচনা করব, যাতে পরীক্ষা আসলে তোমরা খুব সহজেই এটা আনসার করতে পারো এবং ভালো মার্কস ক্যারি করতে পারবে। তার জন্য পোয়েমটার ডিটেলস অ্যানালিসিস হবে, আর তারপর ডায়লগ বক্সে আমি কিছু কোয়েশ্চেন্স এবং তার ওয়ার্ড মিনিংস দিয়ে দেবো। তো চলো ঘুরে আসা যাক কবিতার। তো চলে এসেছি আমি আমার ভিডিওটা নিয়ে। ডে ব্রেক কবিতাটি আমরা সবাই জানি। ডে ব্রেক কবিতাটি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, যিনি একজন আমেরিকান পোয়েট, মোস্টলি নেচার পোয়েট, তাছাড়াও রিফ্লেক্টিভ রাইটিংস তিনি অনেক করেছেন। তার কবিতাটি আমরা প্রথমে লাইন বাই লাইন পড়ব, তারপর আমি ওভারঅল একটা সামারি কবিতাটির করে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি বললাম যে তোমাদের যদি এই এক্সপ্লেনেশনটা খুব ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, এবং যদি আমার চ্যানেল নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য। আমরা শুরু করি আমাদের কবিতা পাঠ, ডে ব্রেক। ডে ব্রেক is written by Henry Wadsworth Longfellow. At first, we shall study something about the poet, and then we shall move on to the explanation of the poem. প্রথমে আমরা কবি সম্বন্ধে একটু আলোচনা করব, তার লেখার বৈশিষ্ট্য, তার স্টাইল, এসব নিয়ে। তারপর আমরা ডিরেক্ট কবিতাটাকে ঢুকব। তা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো একজন কবি, আমেরিকান কবি, যিনি আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই অনেক দিন বেঁচে ছিলেন এবং প্রচুর পোয়েটিক ক্রিয়েশনের সঙ্গে তিনি যুক্ত আছেন। হেনরি ওয়ার্ডসওয়ার্থ Longfellow was chiefly inspired by romantic poet like William Wordsworth, and like Wordsworth he also wrote on nature. He is also considered to be a nature poet for his writings on nature. Now I shall discuss about the biographical feature of Henry Wadsworth Longfellow. এখন আমি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর বায়োগ্রাফিক্যাল স্কেচ, মানে জীবনপঞ্জি টাইপের একটু আলোচনা করব। He was born on 27th February 1807 at Portland, a seaport town in Maine, USA. USA মেইন বলে একটা জায়গায়, একটা সামুদ্রিক বন্দর শহরে তিনি জন্মগ্রহণ করেন 1807 সালের 27শে ফেব্রুয়ারি। He got his early education in a dance school. By 6, he was enrolled at Portland Academy. He graduated from Bowdoin College in 1825, and later he was appointed as a lecturer or professor of modern language over there. তিনি 1825 সালে তার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর বোডওয়েন কলেজ থেকে, যে কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছিলেন, সেই কলেজ থেকে তাকে প্রফেসর হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীকালে স্টাডিড ফ্রেঞ্চ, স্প্যানিশ অ্যান্ড ল্যাটিন, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তিনি জানতেন। সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ জানার সঙ্গে সঙ্গে তিনি 1834 খ্রিস্টাব্দে he was offered the Smith Professorship of Modern Language at হার্ভার্ড ইউনিভার্সিটি, যেটা আমরা অন্যতম একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন বলে জানি। সেই ইউনিভার্সিটি তিনি প্রফেসর হন এবং প্রফেসরশিপের কাজটি তিনি চালিয়ে যান। অ্যান্ড অ্যাজ এ প্রফেসর হি ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যান্ড হি ওয়াজ এ ভেরি পপুলার প্রফেসর। একজন প্রফেসর হিসেবে তিনি ভীষণ সাকসেসফুল ছিলেন, ভীষণ সফল ছিলেন এবং খুব জনপ্রিয় ছিলেন। বাট হি হিমসেলফ longed to be a poet and devote his life
টোটালি ফর দ্য সেক অফ পোয়েট্রি। তিনি তার জীবনের বেশিরভাগ অংশ কবিতার মধ্যে অতিবাহিত করতে চাইতেন এবং সেই উদ্দেশ্যে আর্লি 1856 সালে তিনি তার চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসেন, ফুল টাইম ডিভোট করেন ইন রাইটিং পোয়েট্রি, কবিতা লেখা। তার বিভিন্ন কবিতার মধ্যে প্রথম পাবলিশ কবিতা ছিল দ্য ব্যাটল অফ লাওয়েল পন্ড। এর পরবর্তীকালে তিনি আরও অনেক কবিতা লিখেছিলেন, ভয়েস অফ দ্য নাইট, ব্যালাড অ্যান্ড আদার পোয়েমস। আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস include Evangeline, Golden Legend, The Song of Hiawatha, The Courtship of Miles Standish, Tales of a Wayside Inn, etc. ইত্যাদি ইত্যাদি কবিতা তিনি লিখেছিলেন। এই নামগুলো তোমাদের যদি শুনতে অসুবিধা হয় বা মনে রাখতে অসুবিধা হয়, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কোনো সমস্যার কিছু নেই। One of his most noted work was the translation of দান্তেস ডিভাইন কমেডি। দান্তে একজন বিখ্যাত রেনেসাঁ যুগের কবি ছিলেন, আমরা জানি। সেই দান্তের ডিভাইন কমেডি বলে একটি মহাকাব্য টাইপের ছিল, সেটার ইংলিশে অনুবাদ করেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এটা তার অন্যতম শ্রেষ্ঠ কৃতি। দ্য প্রেজেন্ট পোয়েম ইজ টেকেন ফ্রম হিজ কালেকশন অফ পোয়েমস বার্ডস অফ প্যাসেজ, পাবলিশড ইন 1858। 1858 সালে তার যে কবিতাগুচ্ছ বার্ডস অফ প্যাসেজ, সেখান থেকে আমাদের যে বর্তমান কবিতাটা ডেভ ব্রেক, সেটা নেওয়া হয়েছে। He died at the age of 75 in 1882. মাত্র রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কয়েক বছরের কম বেঁচে ছিলেন তিনি। 1882 সালে, মানে 75 বছর বয়সে মারা গেছিলেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর বেঁচেছিলেন। আমি প্রথমেই বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহুদিন বেঁচেছিলেন এবং প্রচুর কবিতা লিখেছিলেন। তো ঠিক সেই রকম তিনি একজন টিচার এবং পোয়েট হিসেবে তার স্বনামধন্য অবদান রেখে গেছেন। আমরা তার পোয়েমটা এবার লাইন টু লাইন একটু স্টাডি করব। One to the poem. The poem Daybreak. It is written in rhyming couplets. Couplets কথাটি কাপল থেকে এসছে। কাপল মানে টু, সেখান থেকে কাপলেটস এসছে, মানে প্রত্যেকটি দু লাইনের যে স্টানজাগুলো এই কবিতাটার মধ্যে আমরা দেখতে পাবো, সেইগুলোকে কাপলেটস বলবো। The poet uses a wind as the harbinger of the day, messenger of the day. পোয়েট এখানে উইন্ডকে পার্সনিফাই করেছে এবং উইন্ডকে বোঝানোর চেষ্টা করেছে সে যেন দিনের বার্তাবাহক। একটি নতুন দিন আসছে, ডে ব্রেক কথাটার উল্লেখ আমরা বাইবেলেও পাই। সেখানেও ডে ব্রেক এই কথাটার অর্থ বোঝানো হয়েছে দিনের সূচনা, উষাকাল, মানে যেটাকে আমরা ডন বলে জানি। ঠিক সেই সময় প্রকৃতির কী অবস্থা হয়, বিভিন্ন ক্ষেত্রের নানা রকম জায়গার এই বাতাসটা যাচ্ছে এবং বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতিতে আলাদা আলাদা জায়গায় মানুষকে নানা রকম বার্তা দিচ্ছে। থ্রু দিস উইন্ড দ্য পোয়েট ট্রাইস টু গিভ মেসেজ টু দ্য স্লিপিং ওয়ার্ল্ড। এই যে ঘুমিয়ে থাকা পৃথিবী, ঘুমন্ত পৃথিবী, তার বিভিন্ন অংশের মানুষদের নানা রকম বার্তা দিতে চেয়েছে। কন্টিনিউইং ফর 9টা স্টানজাস আছে অফ 2 লাইনস আছে, টোটাল 18 লাইন। এটা একটা ওয়ান্ডারফুল লিরিক পয়েন্ট। কেন লিরিক? কথার অর্থ হচ্ছে গীতি কবিতা। যে কবিতায় সুর দিলে গান হিসাবে পরিণত হতে পারে তাদের আমরা বলি গীতি কবিতা। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর এই যে ডে ব্রেক কবিতাটি, এটি একটি খুব সুন্দর গীতি কবিতা, কারণ প্রত্যেকটি লাইনেই একটা ছন্দের অনুপ্রাস আমরা দেখতে পাবো। আমরা সকাল থেকে কী কী কাজ করছে উইন্ড, সেটা আমরা দেখব এবং কাদের কাছে যাচ্ছে সেটা দেখব। Longfellow traces the journey of a wind as it passes over land and ocean, ushering in fresh lively activities with the day. প্রত্যেক দিনের শুরুতে
প্রত্যেকটা অবজেক্টের মধ্যে, প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনা আর হিউম্যান অবজেক্টের মধ্যে একটা নতুন জীবনের সূচনা, একটা নতুন দিনের সূচনার একটা ফ্রেশ এয়ারকে যেন তিনি বার্তা হিসেবে বই দিতে পেরেছেন। এটাকেই আমরা ডে ব্রেক বলে দেখেছি। পয়েন্টটা স্টার্ট হচ্ছে, a wind came up out of the sea. A wind came up out of the sea. সমুদ্র থেকে একটা বাতাস উঠে আসে। যদি প্রশ্ন আসে যে where from did the wind come up, তাহলে উত্তর হবে from the sea. সমুদ্রের গর্ভ থেকে বাতাসটা উঠে এসছে। অ্যান্ড said, এবং উঠে এসেই প্রথম সে পাচ্ছে মিস্টকে, মানে কুয়াশা অন দ্য ওয়ে। সমুদ্র থেকে উঠলেই আমরা জানি সমুদ্রের উপর কুয়াশা। আমরা ক্লাস 10-এর সি ফিভার কবিতাটা পড়েছি, সেখানে দেখেছি আমরা যে মিস্টের কথা বলেছেন, ঠিক সেরকম মিস্টকে দেখতে পাচ্ছে। তাই জন্য সকালবেলা সেই কুয়াশাটাকে দেখে তাকে বলছে, ও মিস্ট মেক রুম ফর মি। অ্যাপোস্ট্রফি, কাউকে একটা উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বলছে যে, ও মিস্ট, হে কুয়াশা, তুমি সরে যাও, আমার জন্য একটু জায়গা তৈরি করো। এক্ষেত্রে একটা ভীষণ জিনিস উল্লেখযোগ্য, এটা হচ্ছে কবিতাটা তোমরা যদি বইটার সামনে না নিয়ে পড়ো, আমার ভিডিওটা শোনো, তাহলে লাইন টু লাইন তোমরা ধরতে পারবে না। ফলে প্রত্যেকটা লাইন টু লাইন মিনিং বোঝার জন্য তোমাদের বইটাকে সামনে নিয়ে বসতে হবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা। ইট হেইলড দ্য শিপস অ্যান্ড ট্রাইড সেইলার। তারপর সমুদ্রের মিস্টকে বলার পর সে চলে আসছে শিপসদের। সে আর কুর্নিশ জানাতে পারে না, বাতাস নিজে কুর্নিশ জানতে পারে না, বাতাসের মধ্যে একটা ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। তাই জন্য বলছে ইট হেইলড দ্য শিপস অ্যান্ড ট্রাইড সেইল অন, তোমরা এগিয়ে চল। ইয়ে মেরিনার্স, দ্য নাইট ইজ গন। ইয়ে মানে হে মেরিনার্স মানে নাবিক, হে নাবিক, দ্য নাইট ইজ গন। তখনকার যুগে একটা রীতি ছিল, রাত্রের দিকে খুব একটা বেশি জাহাজ যাত্রা করতো না, কারণ সেই রকম রাস্তায় প্রতিকূল পরিস্থিতি থাকলে অসুবিধা হতে পারে, এবং জাহাজের উপযুক্ত নিরাপত্তা থাকতো না বলে রাত্রিবেলায় জাহাজগুলো কোনো একটা নিরাপদ জায়গায় নোঙর করে রাখা হয়। তাই জন্য বলা হয়েছে, ইয়ে মেরিনার্স, নাইট ইজ গন, সো ইউ নাও প্রসিড, তোমরা এখন যেতে পারো। অ্যান্ড হ্যারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এবং ল্যান্ডের দিকে, মহাদেশীয় অংশে তাদের বলছে তাড়াতাড়ি করে ছুটে চলে গেল। কে চলে গেল? উইন্ড মানে বাতাসটা। ক্রাইং অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে। বাতাসটি ল্যান্ডওয়ার্ডে গিয়ে বলছে অ্যাওয়েক, সবাইকে জাগিয়ে তুলছে। ইট ইজ দ্য ডে, ইট ইজ দ্য অ্যাডভেন্ট অফ ডে, দিন চলে এসছে, দিনের সূচনা হয়ে গেছে। তো ঠিক সেই রকমভাবে সবাইকে জাগিয়ে তুলছে। ইট সেইড আনটু দ্য ফরেস্ট। এবার এটা যখন সেই সমুদ্রের উপর থেকে চলে গেছে, বনানীর মধ্যে চলে এসছে, ইট সেইড টু দ্য ফরেস্ট, শাউট, শেক অফ ইউর স্লিপিনেস দ্যাট ইজ উইদিন ইউ, দ্যাট ইজ এনগ্রসিং ইউ। সেই জিনিসগুলোকে শরীর থেকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। হ্যাং অন ইউর লিফি ব্যানার্স আপ। The term leafy banner, the phrase leafy banners is very important for explanation. Questions may come. এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, লিফি ব্যানার্স বলতে কী বোঝানো হচ্ছে? লিফ মানে হচ্ছে পাতা, ব্যানার্স মানে প্ল্যাকার্ডস বা ব্যানার্স যেগুলো আমরা দেখতে পাই আমাদের চারপাশে টানানো থাকে রাস্তার দুধারে, সেই রকম। তা লিফি ব্যানার্স মানে পাতাগুলোকে, যে সমস্ত ব্রাঞ্চেসগুলো ধরে আছে, ধারণ করে আছে গাছগুলোর মধ্যে, সেইগুলোকে, যেহেতু ডালপালাগুলো সেই সমস্ত গাছের পাতাগুলোকে ধরে আছে, ধারণ করে আছে, তাই জন্য লিফি ব্যানার্স হচ্ছে। লিফ থেকে লিফি, আর ব্যানার্স মানে সেই রকম প্ল্যাকার্ডস টাইপের দাঁড়িয়ে আছে তার মধ্যে। তারপরে কোথায় যাচ্ছে? ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। বনের মধ্যেই তারা উড বার্ডস মানে উড পেকার মানে কাঠ ঠোকরাকে দেখতে পেয়ে যাচ্ছে, তার ফোল্ডেড উইং, সে ঘুমিয়ে আছে। সকালবেলা তারও শক্তি, সেও ঘুমিয়ে আছে। তার ফোল্ডেড উইং, তার যে ডানাগুলো সে বুকের কাছে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে, সেই
ডানার মধ্যে গিয়ে আলতো করে বাতাস একটা ছোঁয়া দিচ্ছে, স্পর্শ করছে। অ্যান্ড সেইড, ও বার্ড, অ্যাওয়েক অ্যান্ড সিং, এবং তাকে জাগিয়ে তুলে বলছে, হে পাখি, সকাল হয়ে গেছে, তুমি ডাকো, ডেকে সকালের ঘোষণা করো, দিনের ঘোষণা করো। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও শ্যান্টিক্লিয়ার, অ্যান্ড ওভার দ্য ফার্মস মানে ফার্ম হাউস, মানে খামার বাড়ি যেটাকে আমরা বলি, সেখানে বলছে ও শ্যান্টিক্লিয়ার। শ্যান্টিক্লিয়ার ইজ দ্য কমন নেম অফ কক, মোরগ। আমরা জানি সকাল হলেই মোরগ ডাক দেয় এবং তার থেকে আমরা বুঝতে পারি যে সকাল হয়েছে। তাই জন্য সেই শ্যান্টিক্লিয়ার মানে কমন কককে বলছে যে তুমি ডেকে ওঠো, অ্যান্ড প্রোক্লেম দ্য আওয়ার, দিন যে এসছে সেটা ঘোষণা। ইউর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিউ। ইউর ক্ল্যারিয়ন, ক্ল্যারিয়ন হচ্ছে একটা বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা অনেকটা বড় স্যাক্সোফোনের মতো সাউন্ডটা প্রডিউস করে। তো সেই রকম তার ডাকটা দিয়ে, যেহেতু ডাকটা হাই পিচ ডাক, তাই জন্য বলছে যে তোমার ক্ল্যারিয়নটাকে ব্লো করো। দ্য ডে ইজ নিউ, দিন এসে গেছে, দিন সমাগত। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এবার আস্তে আস্তে সেটা চলে এসছে ফিল্ডস অফ কর্ন। কর্ন মানে আমরা দুটো জিনিস বোঝাতে পারি। ছোটো সেন্সে কর্ন বলতে বোঝানো হয় ভুট্টা, যেখান থেকে কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স এগুলো আসছে। আর যদি কর্নটাকে ব্রডার অ্যাসপেক্টে দেখা যায়, তাহলে কর্ন বলতে শস্যকে বোঝায়। তাহলে সে শস্যের খেতে চলে গেছে। ইট ওয়েন্ট টু দ্য ফিল্ড। বাউ ডাউন অ্যান্ড হেইল দ্য কামিং। সেখানে গিয়ে শস্যের ক্ষেতগুলোতে হাওয়া বইছে। কবি খুব সুন্দর করে একটা বর্ণনা দিয়েছেন যে অ্যাজ ইফ দ্য corn fields are tossing their heads with the soft breeze, and as if they are bowing down to welcome, to hail means to welcome the morning. সকালটাকে স্বাগত জানানোর জন্য যেন মাথা নিচু করে তারা বো ডাউন করে তারা সম্মান জানাচ্ছে এবং স্বাগত জানাচ্ছে সকালটা। এই বিষয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার লাইন খুব প্রাসঙ্গিক। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক। সকালটা যেন ঠিক সেই জ্যোতির্ময় আলো নিয়ে এসছে এবং খুব সুন্দরভাবে সকালের সূচনা হচ্ছে। তাই জন্য যেন সবাই তাকে কুর্নিশ জানাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে কুর্নিশ জানানো হচ্ছে। এবার চলে আসছে একটা ডিফারেন্ট সিনে। নেক্সট সিনটা চলে আসছে যেখানে, সেই লাইনটাতে চলে আসছে আমরা 8th স্টান্জাতে। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার। এটা প্রশ্ন আসতে পারে এবং অনেকের মধ্যে প্রশ্ন হতেও পারে স্টুডেন্টের মধ্যে যে হোয়াট ইজ বেলফ্রি টাওয়ার? বেলফ্রি টাওয়ার ইজ এ টাওয়ার অন এ চার্চ, chiefly in the parish church, in the local churches, where a bell is tied up and the bell is shaken at important events or at the beginning or end of the day. After some people's death, the bell is rung, and at the advent of the day and at the dusk of the day, the bell is rung to mark the beginning and the end of the day. সকালে এবং সন্ধ্যাবেলায় যখন চার্চের প্রেয়ার হয়, সার্ভিসটা হয়, তখন সেই বেলটা বাজানো হয়। সেই বেলটা একটা রেইসড প্ল্যাটফর্মের মতো উঁচু একটা স্টোন বা কংক্রিটের স্ট্রাকচারের উপর থাকে, টায়ার্ড আপ থাকে, সেটাকে বলা হয় বেলফ্রি টাওয়ার। যেহেতু টাওয়ারিং একটা প্লেসে থাকে তাই জন্য সেটাকে বেলফ্রি টাওয়ার বলে। সেইখানে সেই বেলের মধ্যে গিয়ে দ্য উইন্ড ইজ ব্লোয়িং, ঘন্টার মধ্যে গিয়ে বাতাস যেন বইছে এবং ঘন্টাকে বলছে তুমি জেগে ওঠো। ঘন্টা জেগে ওঠা মানে ঘন্টাকে বেজে উঠতে বলছে। ঘন্টা বেজে উঠলেই আমরা জানি সকাল এবং সন্ধ্যা সূচিত হয়। যেহেতু সকাল এসছে তাই জন্য ঘন্টাকে বলছে ও বেল ইউ ব্লো, ও বেল প্রোক্লেম দ্য। এখানে আবার আমরা পাচ্ছি একটা অ্যাপোস্ট্রফ। এখানে উইন্ড
যেটা একটা পার্সনিফাইড অবজেক্ট হিসেবে কাজ করছে, সে যেন বলছে বেলকে, ও বেল। যখনই কাউকে আমরা অ্যাড্রেস করে কিছু বলি তখন সেটাকে অ্যাপোস্ট্রফি করে, ঠিক সেই জিনিস এখানে আমরা পাচ্ছি। তাই বলছে ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, ঘোষণা করো। প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করো, প্রোক্লেম দ্য আওয়ার, সময়টা ঘোষণা। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার উইথ এ শাই। এবার শেষ স্টানজাতে আমরা যখন চলে আসছি তখন নোটটা সম্পূর্ণ আলাদা। চার্চের ঠিক পেছন দিকে, চার্চের অ্যাডজেসেন্ট এলাকাতে বা চার্চের থেকে অনেক সময় কিছুটা দূরে, যদি স্পেস সেরকম না থাকে, একটা চার্চ ইয়ার, একটা গ্রেভিয়ার্ড থাকে, যেখানে ডেড বডিজ আর বেরিড আফটার দ্যার ডেথ অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ান বিলিভস। খ্রিস্টীয় চিন্তাভাবনা অনুযায়ী বা খ্রিস্টান ধর্ম অনুযায়ী মৃত্যুর পর তাদের সব দেহগুলো যেখানে কবর দেওয়া হয়, সমাধিস্থ করা হয়, সেই জায়গাটাকে চার্চিয়ার করে। সেই জায়গা দিয়ে যখন বাতাস যাচ্ছে তখন কি বলছে, উইথ এ শাই, তখন তার মধ্যে একটা দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস কাদের জন্য? ফর দ্য ডিপার্টেড সোল, সেই সমস্ত মৃত যে মানুষগুলো, মৃত যে স্পিরিটগুলো, আত্মাগুলো, তাদের জন্য। তার ভীষণ কষ্ট হচ্ছে এবং সে একটা দীর্ঘশ্বাস ফেলছে। অ্যান্ড সেইড নট ইয়েট কোয়াইট না, এবং সে বলছে যে না, তোমাদের ওঠার এখনও সময় হয়নি, তোমরা ঘুমাও। তো এই বিষয়ে আমাদের একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে, যে এটা বিশ্বাস করা হয় ক্রিশ্চিয়ান মাইথোলজি অনুযায়ী বা ক্রিশ্চিয়ান বিলিফ অনুযায়ী, যে যেদিন ডুমসডে, সেই দিন মানে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা, যেদিন পৃথিবীর সব সৃষ্টি ধ্বংসের দিকে চলে যাবে, সেই দিন এই সমস্ত সোর্স যেগুলো যাদের বেরিয়াল করা হয়েছে, যাদের কবর দেওয়া হয়েছে, সমাধিস্থ করা হয়েছে, সেই সমস্ত ডেড বডিসগুলো যেন চলে আসবে। এছাড়া হ্যালোউইন ফেস্টিভ্যাল বা অল সোলস ডে, যেদিন আমাদের ভূত চতুর্দশীর মতো মনে করা হয় যে আত্মারা উঠে আসবে, ঠিক সেই রকম একটা রেফারেন্সও হতে পারে। সেইখানে বলা হচ্ছে যে, এইখানে চিফলি বলা হচ্ছে যে এখনও সেই ডোমসডেটা আসেনি, সেই পৃথিবীর সৃষ্টির শেষ দিন আসেনি, যেদিন সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমরা তোমাদের নিজেদের জায়গায় শান্তিতে। অন দিস নোট দ্য পোয়েম এন্ডস। এইভাবে একটা শান্তির বাতাবরণে, এরকম একটা ভারাক্রান্ত বাতাবরণে কবিতাটি শেষ হচ্ছে। কবিতাটিতে কিছু ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে। সেই ফিগার অফ স্পিচগুলি ভীষণ ইম্পর্টেন্ট, যেমন অ্যালিটারেশন অর্থাৎ অনুপ্রাস। কোনো একটা শব্দ যখন পরপর সিমিলার সাউন্ডিং লেটার্স দিয়ে শুরু হয়, পরপর কতগুলো শব্দ, সেটাকে আমরা অ্যালিটারেশন বলি, বাংলায় বলি অনুপ্রাস। সেটির উল্লেখ আছে। সবচেয়ে বেশি যেই জিনিসটার উল্লেখ আছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, মানে ব্যক্তিসত্তা। আমরা যে কবিতাটি পড়ছি সেখানে উইন্ড মানে বাতাস, তাকে পার্সনিফাই করা হয়েছে, তাকে একটা প্রাণ দেওয়া হয়েছে। সে অ্যাজ ইফ একটা হিউম্যান বিইং, একটা মেসেঞ্জার, যে কিনা দিনটার ঘোষণা করছে এবং দিনের বার্তাটা সকল ন্যাচারাল ফেনোমেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সেখানে পার্সনিফিকেশনের আমরা এক্সাম্পল পাচ্ছি। এছাড়া আমরা অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছি মাঝে মাঝেই। আমরা দেখছি যে যেমন আমরা বলছি ও বার্ড, ও শ্যান্টিক্লিয়ার, ও বেল, এরকম বারবার করে জিনিসগুলো আসছে। এই জিনিসগুলো আমরা বলি অ্যাপোস্ট্রফি। হঠাৎ করে কোনো কিছুকে যদি আমরা অ্যাড্রেস করা হয় কবিতার মধ্যে দিয়ে, সেটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে হতে পারে, থার্ড পার্সন ন্যারেটিভে হতে পারে, সেই যে অ্যাড্রেসিংটা, এটাকে অ্যাপোস্ট্রফি বলে, কাউকে উদ্দেশ্য করে বলা, সেইটাও আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য পোয়েম, দ্য এক্সপ্লেনেশন, বেঙ্গলি এক্সপ্লেনেশন অফ দ্য পোয়েম। বাংলায় যা যা বোঝানোর দরকার ছিল চেষ্টা করা হয়েছে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, এবং আমি এই জাতীয় যে ওয়ার্ড লোনসগুলো যেগুলো হতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট কিছু টার্মস বা ফ্রেজেস, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের তোমাদের যারা এই ভিডিওটা দেখছো তাদের বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরপরের থেকে এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংকস।